ঘোষণা। যেদিকে দু চোখ যায় চলে যাব, অবোধ স্বপ্নের জলে ভাসবো সারাদিন, গোল্লা ছুট হাহা ডুডু। সময় নেই অসময় নেই, উকি দিব চৈত্র বাতাসে। যদি একা ফেলে রেখে চলে যায় অন্ধকার দিন, যদি আঙিনায় জমা হয় খড়কুটো, বদ্ধ বাতাস চৌকাঠ পেরোব কৌশলে। আনমনে খুলে রেখে বুকের বোতাম, তিরসদ্ধ শরীরখানা মিছিমিছি যদি সন্ন্যাসী হয়, বেদবাক্য হয়ে ওঠে বিবাহের মন্ত্রোচ্চারণ। তবে তরবারি ফেলে রেখে খাপে ভরে নিষ্ঠুর বেকেল, যেদিকে দুচোখ যায় চলে যাব। সেটা হচ্ছে না, যেদিকে দুচোখ যায় সেটা যাওয়া কিন্তু হবে না, হয়নি তো না। সিসিএন বিনোদনের পক্ষ থেকে একেবারে ধরে ফেলা হলো। আজ আমরা শ্রীচরণেশু, এই শ্রীচরণেশুর আঙ্গিকে যে অনুষ্ঠান সিসিএন বিনোদনের পর্দায় আপনারা দেখছেন, তারই একটি অংশ আজ এনাক্ষী আচার্যর সঙ্গে। আমরা তার কবিতা শুনছিলাম, নিজের মনে একলা মনে ভাবনাগুলোকে আবার নতুন করে যেন একটু বলিয়ে নিচ্ছিলেন, নিজেরই লেখা কবিতা কিন্তু। আসুন এ ব্যাপারেই আমরা কথাবার্তা এগোই আজকে। তো আপনার বড় হওয়া, ছোটবেলা, সেগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে যাব কিন্তু। আমার বাড়ি রায়গঞ্জে, ওখানে আমার জন্ম, ওখানেই আমার পড়াশুনো, আমার বিয়ে শাদী, কর্মজীবন। আচ্ছা, তারপরে কিছুদিন হলো এখানে শিলিগুড়িতে এসেছি। সব রায়গঞ্জে একদম? হ্যাঁ, প্রথম দিকে রায়গঞ্জে, আসল কাজগুলো সব রায়গঞ্জে। হ্যাঁ, এবং আসল কাজ বলতে যেটা আমার জীবনের একটা বিষয় ছিল, লেখালেখি, গান আবৃত্তি বা অ্যাঙ্কারিং, এই বিষয়গুলো, সেটাও রায়গঞ্জ থেকে শুরু হয়েছে। এবং সেটা একদম স্কুল লাইফ থেকে বলা যাবে না, কলেজ লাইফ থেকে শুরু হয়েছে। এবং তারপরে একেবারে প্রচণ্ড গতিতে সেটা চলছে চতুর্দিকে। এখনও লেখালেখির মধ্যে? অবশ্যই আমি এখনও লেখালেখির মধ্যেই আছি। আমার জীবনযাপনের এটা একটা বড় অংশ, আমার সুন্দর জীবনের একটা অংশ একেবারে ক্ষয়ে গেছে, যেটা কখনোই কাম্য ছিল না। কিন্তু একটি সন্তান আমার, তাকে নিয়েই আমি বুড়ো হয়েছি, সে বড় হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমার আছে এই জীবনযাপনের এই অংশগুলো, কবিতা লেখা, অনুগল্প, ছোট গল্প, নানান রকম আর্টিকেল, ফিচার, টিভিতে অনুষ্ঠান করা বা রেডিওতে আমি প্রচুর অনুষ্ঠান করেছি। আর এই তার সঙ্গে সঙ্গে একটু গান, আমি গান খুব ভালোবাসি, কিন্তু গান করতে এখন বলবেন না। না না, ঠিক আছে, বলবো না, এত ভয় পাওয়ার মতন কিছু নয়, একদম ঘরোয়া আড্ডা। মানে আপনার কাছের মানুষটিকে তাহলে আপনি হারিয়েছেন? হ্যাঁ, আমার একদম কাছের মানুষ বলতে যে কজন, একজনই তো হয় না। না না, নিশ্চয়ই, হ্যাঁ, দামি কথা এটা। তো একজনই হয় না। আমার বাবা, আমার মা, তারাও আজকে নেই। মানে সংসার জীবনে, সংসার জীবনের কাছের মানুষ। আমার স্বামী স্বর্গীয় শ্রী সুশান্ত আচার্যকে আমি 28 বছর আগে হারিয়েছি। 28 বছর আগে। আচ্ছা। একটা মারণ রোগে আক্রান্ত হয়ে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। আচ্ছা। তারপরে আমার একটি ছেলে, সে এখন বড় হয়েছে, শতাব্দ আচার্য। আর আমার একটা খুব সুন্দর নাতি আছে, আত্তম আচার্য, ও এখন ক্লাস 5-এ পড়ে। আচ্ছা। সংসার জীবনে এই ঘাত প্রতিঘাতগুলো লেখনী দিয়ে পুষিয়ে নিয়েছেন না? আপনি যখন কলম ধরেছেন তখন নিশ্চয়ই সেই জগতে চলে গেছেন যেখানে না দুঃখ, না কষ্ট, না কিছু, শুধু সৃষ্টির আনন্দ, তাই না? একদম তাই। আর একটা কথা এটা বলছি যে আমি মনে করি, যেমন আমাদের এই পৃথিবীতে সবসময় অনেক জাত বিচার করা হয়, অনেক কিছু পার্থক্য করা হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই পৃথিবীতে দুটোই জাতি আছে, নারী আর পুরুষ। তো এটা একদম অন্য প্রসঙ্গ, নারী স্বাধীনতা, নারী নিয়ে সব অনেক কিছু হচ্ছে। তো নারী স্বাধীনতা নিয়েও আমার কিছু কথা আছে অবশ্যই, তো সেটাকেও আমি অতিক্রম করেছি। কারণ খুব কষ্ট করে লেখাপড়া করে, কারণ আমার কলেজে পড়তে পড়তে বিয়ে হয়ে গেছিলো, সংসার জীবনে অনেক প্রতিকূলতা ছিল, হ্যাঁ খুব প্রতিকূলতা ছিল, কিন্তু সেগুলোকে অতিক্রম করে, এবং অবশ্যই আমার স্বামী পাশে ছিলেন। আমি একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটা উচ্চ মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষিকা হয়েছিলাম। তো যাই হোক, তো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আমি শিক্ষারত্ন পুরস্কারও পেয়েছি, আরও অনেক পুরস্কার পেয়েছি। যাই হোক, তো ওই পড়াতে গিয়ে এবং পড়তে গিয়েও আমি দেখেছি যে আমি শুধু একা না, চারপাশে যারা রয়েছে তাদের শুধু লেখাপড়া
শুধু লেখাপড়া দিয়ে কিছু হয় না আমার মনে হয়, এবং মানবিক কিছু মানে গুণাবলীর প্রকাশের জন্য যে পরিচর্যা দরকার। আমি একটি গ্রামের স্কুলেই চাকরি করতাম, সেখানকার মেয়েদের আমি পড়াতে গিয়ে মানে একদম কাছ থেকে দেখতে পেরেছেন। তো পড়াতে গিয়ে একদম প্রথম দিকে পড়াতাম, পরের দিকে অত পড়াতে হতো না। তো তখন দেখতাম যে ওরা এতটা কি অন্ধকার সেই জগতে আছে। সেখানে আমি পড়াতে গিয়ে ওদের অনেক রকম কথা বলতাম। মানে সেটা আপনি অনুভব করেছেন না যে ওদের না পাওয়াগুলো তাই আপনি ছুঁতে পেরেছেন? আমি ছুঁতে পেরেছি এবং ওদের বলার চেষ্টা করেছি যে আমি একটু মানে গার্লস স্কুলে চাকরি করতাম, তো সেই কারণে মেয়েদের যে একটু নিজের পায়ে দাঁড়ানো বা নিজের মনের সংস্কারটাকে বিকশিত করা দরকার। নারী স্বাধীনতা মানে নারী উচ্ছৃঙ্খলতা, আমি সেটা কখনোই মনে করি না, এটা ঠিক না। কিন্তু নিজের যে চাওয়া মানে আত্মমর্যাদা, আত্মপ্রতিষ্ঠা করা, সেটা পরিবার এবং তারপরে সমাজেও যে বোঝানো, এবং বোঝালেই তো হবে না, সেটাকে আদায় করে নিতে হবে। কারণ পুরুষ কখনো নারীদের কোনো দিনও নারীকে আপন ভাগ্য জয় করিবার অধিকার, সেটা আমরা সবাই জানি। এই অধিকারটা কেড়ে নিতে হবে না। আমি এখানে একটু আপনার সাথে ডিফার করব। কিরকম? আপনি গোড়াতেই বললেন যে আপনার স্বামী কিন্তু আপনার পাশে ছিলেন। না, আমার মনে হয় আসলে এটা না, ওই যে আপনি বলছেন না নিতে জানা, নিতে জানতে হবে। সেই পরিবেশটাতে যে সবসময় খুব বিরোধিতা পাচ্ছি, বিরুদ্ধা, সেটা কিন্তু অনেকের জীবনে তা হয়নি। আমার জীবনেও যেমন হয়নি। আমার জীবনেও আমি আপনার মতন সৌভাগ্য, আমি কিন্তু আমার সাথীকে সবসময় পাশে পেয়েছি। তো এরকম হয়তো সবাই হবেন না, সেটা নিশ্চয়ই সবাই একরকম হবেন না, কিন্তু তবে দিন পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, এখন কিন্তু আর সেই বাঁধনটা অনেকটা খুলে যাচ্ছে। এখানে একটা কথা বলি, দিন অবশ্যই পাল্টাচ্ছে, সময়ও পাল্টাচ্ছে, কিন্তু আমি মনে করি মেয়েদের যেদিকে বেশি এগোনো দরকার ছিল সেদিকে বোধহয় তারা সবাই এগোচ্ছে না। কীরকম? উচ্ছৃঙ্খলতার দিকে অনেক মেয়েরা চলে যাচ্ছে। সেটা হচ্ছে সমাজের এখন যা পরিস্থিতি চারদিকে, পরিবার থেকে শুরু হচ্ছে। আমি প্রথমে পোশাক আশাক দিয়ে এটা একটু মানে কি বলবো, এক এক রকম, মানে অন্যের রুচির উপর নির্ভর, তবুও একটু পোশাক আশাক, একটু নিজেকে আমি যদি প্রতিষ্ঠা করতে চাই তাহলে তার আমার সব কিছুই দরকার আছে। আপনি নিষ্ঠাটার অভাব বলছেন। সেটা ওদিকে যাচ্ছে না, শুধু ভাবছে আধুনিক, আমি কিছু পোশাক পরলাম বা আধুনিক খুব বড় বড় কথা বললাম, কিন্তু আমি আসলে আধুনিক হইনি, আসলে পড়ে আছি অনেক যুগে দূরে, কিংবা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছি, যেটা এই মুহূর্তে না হলেও চলে। আমার আত্মবিকাশের জন্য পরিবার এবং সমাজকে আরেকটু জায়গা করে দেওয়ার জন্য সেটা বোধহয় দরকার আছে। খুব মানে অনেকগুলো মানে কি বলবো, বেশ একটু দিক খুলে যাচ্ছে যে যে একটি মেয়ে বা একজন নারী তার স্বাধীনতা বা তার আত্মপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাধাকে দূর করা, তার নিজের প্রতিষ্ঠার জন্য, নিজের ইচ্ছেগুলোকে দাম পাওয়ার জন্য, দাম তো কেউ দেয় না, দাম পাওয়ার জন্য আমাকে একটু তৈরি হওয়া, সেখান থেকে সরে যাচ্ছি আমরা। আচ্ছা, যাচ্ছে অনেকে, সবাই কখনোই যাচ্ছে না। সবাই চলে গেলে তো ব্যাপারটা ঠিকমতো চলতো না। আচ্ছা, এবারে এই ভাবনাটা তো আপনার মানে দারুণভাবে আমরা শুনে নিলাম, কিন্তু আমি আপনার লেখালেখির যে জগৎটা, সেই জগৎটা নিয়ে কোনো কিছু স্মরণীয় ঘটনা যদি থাকে আমি শুনবো। অজস্র স্মরণীয় ঘটনা, কিন্তু অল্প সময়ের মধ্যে বলা সম্ভব না। তো আমার বিয়ের পর আমি যুগান্তরেও লিখেছি। আমি অনেক পত্রিকার সঙ্গে, দেশ, আনন্দবাজার, আনন্দমেলা, মানে বলছি তার সঙ্গে অজস্র পত্রপত্রিকায়, কিন্তু আমি সেই যুগে যুগান্তরেও লিখেছি। তখন আমার বয়স অল্প। আমি যুগান্তরের অফিসে গেছি, সেখানে একসঙ্গে মনীন্দ্র রায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, বরেন গঙ্গোপাধ্যায় এদের সঙ্গে পরিচিত হয়েছি, এবং তখন তাদের নির্দেশে আমি কবিতা তখনও লিখেছি। তারপরে তো বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায় আমার স্বপ্নের লেখক ছিলেন, স্বপ্নের পুরুষ বলতে গেলে, একদম স্বপ্নের পুরুষ। তো তার সঙ্গে আমার খুব ভাগ্যক্রমে হৃদ্যতা হয়েছিল। তার বাড়িতে গিয়েছি আমি, তার সঙ্গে একসঙ্গে বসে আমি মানে সকালে ব্রেকফাস্ট খেয়েছি। তা এটা আমার কাছে খুব
বড় কথা, বিখ্যাত লেখক অমিতাভ দাশগুপ্ত, তাদের সঙ্গে জয় গোস্বামী, এবং একটা সময় আমি আনন্দবাজার অফিসে খুব যেতাম, এদের সঙ্গে এই শীর্ষেন্দু মুখার্জি, জয় গোস্বামী, সমরেশ মজুমদার, এদের সঙ্গে প্রচণ্ড ওঠা বসা যাকে বলেছিল। আর কলকাতায় গিয়ে মমার্ততে কবিতা পাঠ, সেখানে কোনো বড় লেখক আমরা যাদের বলি প্রতিষ্ঠিত, তার সেই সমস্ত লেখকদের সঙ্গে বাংলা একাডেমিতে কবিতা পাঠ করা, আমার যেগুলো মনের মধ্যে ছিল, যেগুলো হলে আমার খুব ভালো হয়। সত্যি আমি ভাগ্যবতী, আমি সবই পেয়েছি। আচ্ছা, এবার কিন্তু আমার একটু হিংসা হয়ে গেল, এই সাহিত্যের এই রকম সব জ্যোতিষ্কদের সাথে না পাওয়ার জন্যে আমি খুব নিজেই একা একাই কলকাতায় চলে যেতাম, একা একাই তাদের সঙ্গে পরিচিত হতাম। এবং আমি এইভাবেই, আমার খুব ইচ্ছে ছিল বাংলা একাডেমিতে কবিতা পড়ব। দীর্ঘ 13 বছর আমি বাংলা একাডেমিতে কবিতা পাঠ করেছি, ওদের আমন্ত্রণেই। অনেক পুরস্কার পেয়েছি, অনেক হয়েছে। আমার মনের মধ্যে যা ছিল যে আমি এটা হব বা এটা হতে চাই, সেটা আমি মনে করি আমার যে যোগ্যতা, আমি মনে করি আমি সবই পেয়েছি। অনেক পুরস্কার পেয়েছি। এর মধ্যে একটা পুরস্কার আমাকে দিয়েছে, আমি যেতে পারিনি কলকাতায়, একান্তর পত্রিকা থেকে, ওরা আমার উপর একটা করপত্রও করেছে। তো এগুলো তো একটা ভাগ্যের ব্যাপার নিশ্চয়ই। আর তাছাড়া আমি সবসময় ঈশ্বরও বিশ্বাস করি, আমি খুব ঈশ্বর বিশ্বাসী। আমি মনে করি সব কিছু ঈশ্বরই করে দেন। এবার আপনার ঘর সংসার, হ্যাঁ, বেশ সাজিয়ে নিয়েছেন। এটা আমার ঘর সংসার দেখলে অনেকে লজ্জা পাবে, কিংবা ভাববে এই মা এইরকম। কিন্তু এই ফাঁকে একটা কথা বলি, আমি কিন্তু খুব সাধারণভাবে জীবনযাপন করি, আর সেটাই আমি খুব ভালোবাসি। আমার মধ্যে দেখ নাই, আমার এত আছে, বা ওই উপর থেকে একটা ব্যাপার, ওটা আমার একদম ভালো লাগে না। তুমি ধরো মানে আপনার যে লেখাপড়ার জীবন, মানে আপনার কিন্তু পুরোটাই লেখাপড়া কেন্দ্রিক জীবন, ওই জন্যই পড়াচ্ছেন আবার লিখছেন। হ্যাঁ, তো এর মাঝেই সংসার জীবনটা একটু তো ছুঁয়ে গেছেনি। আমরা একজন মা যখন, আমরা একজন স্ত্রী যখন, হ্যাঁ, তখন তো সংসার জীবনটা ছুঁয়ে যেতেই হয়। তো সেটা নিয়ে একটু ছোট্ট করে। হ্যাঁ, ছোটো করে বলছি। আমি তো বললাম যে আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। তো যখন রায়গঞ্জে প্রথম শ্বশুরবাড়িতে ঢুকলাম, অনেক মানুষ, আমি একটু ঘাবড়ে গেছিলাম। তো সবাই খুব হেল্পফুল ছিলেন, বিশেষ করে আমার স্বামী, তো ম্যানেজ করে নিলেন। তার সঙ্গে তো আমি লেখাপড়া, লেখালেখি, সংসারের কাজ তখন আমার তেমন করতে হতো না। তারপরে ছেলে হলো, তখন ছেলেকে দেখাশোনা করা, স্বামী ও সকল এখানে থাকতেন, শিলিগুড়ি থাকতেন, আর আমি তখন যাতায়াত করতাম আমার চাকরিস্থলে, একটু দূরে চাকরি করে। হ্যাঁ, দূরে ছিল। ছেলেও দেখাশোনা করেছি, সংসারও করেছি। কোন স্কুল? ইটাহার গার্লস হাই স্কুল, উত্তর দিনাজপুর জেলার। হ্যাঁ, ওখানে চাকরি করতাম। তো সংসার অবশ্যই করেছি, সমস্ত কিছু ছেলের বাহানা মিটিয়ে আমি মানে বেশিরভাগ দিনই বাড়িতে ফিরতে পারতাম না। স্কুল থেকে এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান এইসব করে টোরে, বা সংসারের কিছু জিনিসপত্র কিনে ঘরে ঢুকে লেখালেখি, গান বাজনা, অ্যাঙ্কারিং করতে যাওয়া, বা অন্যান্য অনুষ্ঠান। এত সব দিকে? হ্যাঁ, এত সব দিকে। এবং একটা কথা বলি, আমি কোনোদিন কোনো পার্টি করিনি, কিন্তু আমাকে সবাই ওখানে খুব ভালোবাসতেন এই একটা কারণে, আমি কবিতা পড়বো বা অ্যাঙ্কারিং করব। এমনও হয়েছে কোনো অনুষ্ঠানে কোনো একজন নেতা বা একজন শিল্পী আসবে, তখনও আসেনি, তা আমাকে বলেছে এনাকে একটু তাড়াতাড়ি করে অন্তত 15-20 মিনিট তুমি একটু ম্যানেজ করে দাও তো স্টেজটাকে। আমি ম্যানেজ করে দিয়েছি যে কোনো বিষয় দিয়ে। তো এই জন্যে আমার মানে কোনোদিন অসুবিধা হয়নি। এখানে এসেও অসুবিধা হচ্ছে না, তোমাদের সবার সামনে মিশে টিশে আমার খুব ভালো লাগছে। এবং এই ফাঁকে ফাঁকে তো আমি লেখা, গান, কথা সবই আছে। আচ্ছা, তোমার এই লেখালেখির আর এই যে তোমার গান বাজনার একটা অসীম জগৎ, এটা নিয়ে আরেকবার একটু, আমার মনে হচ্ছে আরেকবার একটু খুঁড়তে হবে, একটু খুঁড়ে আমরা বার করি। হ্যাঁ, মনে হচ্ছে অনেক জানা বাকি রইল, আরও অনেক কিছু পাবো, একটু খুঁজলেই পাবো। আমি একটু আগে বলেছি যে লেখালেখি তো মানে অনেক জায়গায় করেছি, অনেক জায়গায় গিয়েছি। আর গান আমি সেভাবে কোনোদিনও শিখিনি। তবে তোমার গান শুনছি, তবে একটু বসে টসে নি। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি তোমার ঘর সংসার আমার দেখা হয়ে গেল। এবার এসো একটু বসে নি, বসে তোমার গান শুনবো। অবশ্যই একটু করে গান শোনাবো। একদম। একটি অনুগল্প, নাম অলৌকিক। সকাল হলেই যেমন বিছানায় রোদ চলে আসে, ঠিক তেমনই শান্ত আসতো। এ না কখনো বারান্দায়, কখনো ছাদে, কখনো বা গভীর রাতে শান্তর সাথে প্রেম করত। সারাদিনের যত কিছু ঘটনা, যত সব আজে বাজে সমস্যা শান্তকে এনা বলবেই। এভাবেই কেটে গেল প্রায় 30টা বছর। এনা এখন
সবে কলেজে ঢুকেছিল। ভীষণ মুখচেরা, একাকী স্বর্ণলতিকার মতো নুয়ে পড়া একটি মেয়ে। তবে সাহিত্য জগতে তখন নতুন হলেও চুটিয়া কবিতা লিখছে, আর শান্ত দামাল একেবারে ঝড়ের মতো। এই ঝড় আর বৃষ্টি বাসা বাঁধল একদিন, সারা রাত জেগে কাটিয়ে দিল বহুকাল। দুজনেই কবিতা লেখে আর ক্রমাগত স্বপ্ন দেখে বাঁচার। একদিন তথাগত আসে, শিশুটির মুখ দেখে আপ্লুত দুজনের আরও ভালোবাসাবাসি হয়। কিন্তু শান্তর ঝড়ের দাপটে এনা নাজেহাল হয়, এনা বৃষ্টি হয়ে বুক ভাসায়, এনা বৃষ্টি হয়ে। শান্ত ক্রমশ নির্জীব হয়, টুক করে চলে যায় আকাশে। তথাগত আর এনা আজ বড় ও বুড়ো হয়েছে। তবু শান্ত আসে রোজ, সকাল থেকেই শুরু হয় সংসার যাত্রা। এনা আর শান্ত পাশাপাশি হাঁটে, কথা বলে, প্রেম করে। এনা প্রায় নিয়মিত শান্তকে স্বপ্ন দেখে। এই অলৌকিক ঘটনা সে কাউকে বলে না, পাছে শান্ত রাগ করে। এনা একদিন দেখে শান্ত জানালার পাশে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টে তাকিয়ে আছে ঘরের ভেতর শান্তর মালা পরানো ছবিটার দিকে। তারপর মাথা নিচু করে চলে গেল। এমন করুণ দৃষ্টি, এনার খুব দুঃখ হয়, নিজের উপর ভীষণ রাগ হয়। কেন যে সবার কথায় সে শান্তর ছবিতে মালা পরাতে গেল। তারপর থেকে শান্ত আর আসছে না। এনা রোজ জানালার ধারে বসে তাকিয়ে থাকে আকাশের দিকে। ও জানে শান্তর অভিমান হয়েছে, সে নিশ্চয়ই ফিরে আসবে একদিন। এনা দিন গোনে, এনা রাত গোনে, এনা প্রহর গুনে চলেছে। এটা আপনার লেখা না? হ্যাঁ, আমার লেখা। আচ্ছা, আমার মানে অজস্র অনুগল্পের মধ্যে একটা। হ্যাঁ, এটার মধ্যে কি কোনো স্মৃতির ছোঁয়া? হ্যাঁ, স্মৃতি অবশ্যই। এটা যারা শুনবেন বা দেখবেন তারা বুঝতেই পারবেন। এবং অনেকে তো আমার স্বামীকে জানতেনই, তার নাম ছিল সুশান্ত আচার্য। ওখানে নামটাকে আমি ছোট করে শান্ত আর আমার ইনাকে দিয়েছি, একদম আমাদের নিজেদের কথা। আচ্ছা, না ঠিক আছে, এই মন ভারাক্রান্ত করে লাভ নেই, আপনার সৃষ্টির মধ্যে দিয়েই তো তিনি রয়েছেন। সে তো ঠিকই, ও তো আছে, আমি সবসময় ভাবি এবং এইভাবেই আমি এগিয়ে চলেছি। এবার একটা কবিতা পড়ি, একদম সন্ধ্যার জন্য একদম। কাগজের অভাবে লিখতে পারিনি, এক টুকরো কাগজের অভাবে আমি লিখতে পারিনি কিছুই। শৈশব চলে গেল হাত নেড়ে, বালিকার হৃদয় নিয়ে পড়ে থাকলো চতুর বিকেল। লেখা হলো না এক টুকরো কাগজের অভাবে। নারী, নক্ষত্র, নীল জল হতাশ করেছে বারবার, সেখানেও কাগজের অভাব। কান পাতলে শোনা যায় ট্রেনের হুইসেল, প্রতিবন্ধী হয়ে আছে হিসেবে প্রেম। কত পাপ তুলে রাখি এ দুটি হাতে, ভাবি একবার অন্তত জানিয়ে যাই, কিন্তু ওই এক টুকরো কাগজের জন্যই হলো না। আমার বয়স 54, উচ্চতা 5 ফুট, ভালোবাসায় অভিজ্ঞতা অনেক। এসব কথা একটু বিস্তারিতভাবেই জানাতে চাইলাম। বাদ সাধল সেই কাগজ, এক টুকরো কাগজের অভাবে মৃত্যু। তোমার কথাও আমি লিখতে পারিনি। সত্যি কি ভাবনাগুলোকে আপনি ছড়িয়ে ছড়িয়ে রেখেছেন। অবাক লাগে ভাবতে যে কতটা মানুষ মানুষ ভাবে। হ্যাঁ, কিন্তু আপনার ভাবনাটা না কখনো একমুখী থাকেনি। আবার বলছেন যে এক এক রকম হয়েছে, আবার এটাও বলছেন যে কখনো গুনগুনও করেছেন। হ্যাঁ, এই সময় বোধহয় 2-1 গানই খাটে, আমার একটু মনে হচ্ছে 2 লাইন গুনগুন করি। হ্যাঁ, নিশ্চয়ই। রিমঝিম ঝিম বৃষ্টি, রিমঝিম ঝিম বৃষ্টি, মাটির তালে তালে কি কথা পড়ে পড়ে ঝরে ঝরে। আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে। রিমঝিম ঝিম বৃষ্টি, রিমঝিম ঝিম বৃষ্টি। সারাদিন কেটে যাচ্ছে। আচ্ছা, ওই গানটা তাহলে, ওই যে বৃষ্টি তুমি ঝোড়ো না কো অমন জোরে, ওইটা হবে হবে হবে। দেখি আমার কথা মনে আছে কি না, থাকলেও খুব অল্প হয়তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার খুব প্রিয় গান, শিল্পীও প্রিয়। ওগো বর্ষা তুমি ঝোড়ো না গো অমন জোরে, ওগো বর্ষা তুমি ঝোড়ো না গো অমন জোরে। কাছে সে আসবে তবে
কেমন করে রিমঝিম 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 বর্ষা তুমি এসো না গো অমন জোরে। কথাগুলো একটু ভুল হলো না, ভুল হলো, গলার সুর কিন্তু এখনো বেশ মানে পাকাপাকি বসা। আচ্ছা, কবিতা, অনুগল্প, গান, নিজের প্রিয় কোনটা? নিজের প্রিয় গান। গান, হ্যাঁ আচ্ছা, প্রিয় গান। হ্যাঁ, কিন্তু কাগজও খুঁজেছেন, এই যে কাগজ খুঁজেছেন। সে তো অবশ্যই, হ্যাঁ। এটা তো জীবনে সবকিছু লেখার আচ্ছা, জন্য। এবার একটু প্রিয় জিনিসগুলো একটু খুঁজে নিই। যেমন প্রিয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা তো জানলামই, তবুও কিন্তু রবীন্দ্রনাথ বোধহয় সবার ওপরে, একদম গুরুদেব, গুরু ঠাকুর। তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়, জীবনানন্দ দাশ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাকে ফেলে কাকে রাখি, কাকে ফেলে কাকে রাখি, এবং পরবর্তীতে সুচিত্রা ভট্টাচার্য। যেহেতু মানে মহিলা পুরুষ হবে আলাদা করা ঠিক না, তবুও আমার মনে হয় যে সুচিত্রা ভট্টাচার্য একজন মাইলস্টোন মেয়েদের মধ্যে, আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, অন্তত আধুনিক পটভূমিতে তার লেখাগুলো একটা অন্য মাত্রা তো আছেই। হ্যাঁ, আর সঙ্গীত শিল্পী? সঙ্গীত শিল্পী শচীন দেববর্মন। খুব অন্যরকম কিন্তু উত্তরটা, জানেন। একদম আমার খুব ভালো লাগে, ছোটবেলা থেকে। অনেকে দেখতাম তখন ভালোবাসতো না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো আর তারপরে মান্না দে, আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র। এখনকার মানে এখন একদম আধুনিক সময়ে এখন একদম সুমন চট্টোপাধ্যায়ের গান এক সময় আমার খুব ভালো লাগতো, নিশ্চয়ই। জীবনমুখী গান ভালো লাগতো। তারপরে নচিকেতা অবশ্যই খুব ভালো লাগে, ধারাটাই সেটা পাল্টে হ্যাঁ, দিয়েছিলেন, সেটা একটু অন্য ধরনের, এই ভালো লাগে। আচ্ছা, এই বাংলায় নানা সাহিত্য বলি, সঙ্গীত বলি, দেখুন নাম শেষ হচ্ছে না, বলতে গেলে নাম শেষ হচ্ছে না। তো এমন কোনো ব্যক্তিত্ব আছে যার জন্যে, যাকে আপনি আলাদা করে শ্রদ্ধা করেন, স্মরণ করেন, ভালোবাসেন? সে তো সুনীল গাঙ্গুলি। শুনলে গান মানে সেই আমি যখন আগে বললাম ওই জগৎ ছেড়ে আর না। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে আমার যেভাবে আলাপ পরিচয় হয়েছিল, মানুষটা এত সাধারণ যে ভাবা যায় না। আচ্ছা, মানে সাংসারিক জীবনে আমি দেখেছিলাম খুবই মানে সাধারণ। বললাম না, একসঙ্গে বসে ব্রেকফাস্ট খাচ্ছি, আমার গলা দিয়ে আর যাচ্ছে না লজ্জায়। হ্যাঁ হ্যাঁ, তা ওনাকে আমি দেখেছি খুব কাছ থেকে অনেকবার। হ্যাঁ, যাপনটাও খুব সাধারণ, খুব একটা বড় ফ্ল্যাটে মোটেও থাকতেন না, সবাইকে নিয়ে খুব সাধারণভাবে বসতেন। হ্যাঁ, এবং শুনেছি যে সাপ্তাহিক আড্ডাগুলো ওনার বাড়িতেই হতো, এবং সেই জায়গাও খুব একটা বড় না, সেখানে আমিও বসেছি। হ্যাঁ, তাতেও চলবে, আর তাতেও চলবে। হ্যাঁ হ্যাঁ, আর ওই সাথী বৌদি রান্না, উনি বলতেন সাথী করো, এটা করো। আসলে না, এই গল্পগুলো কেমন ভাল লাগছে যে এতদিন পত্রপত্রিকায় পড়েছি, নানান বিভিন্ন সংবাদপত্রে আমরা এরকম খবর পেয়েছি তার জীবন যখন আলোচনা হয়েছে, কিন্তু একজন প্রত্যক্ষ সেই আড্ডাটায় যোগ দিয়েছেন, সেই সাথী বৌদির আতিথ্য নিয়েছেন, এমন একজন মানুষের দেখা পাওয়াটাও কিন্তু আমি বলবো এই শ্রী চরণেশু অনুষ্ঠানের একটা। আর সাথী বৌদির কথা আমি একটা কথা বলছি, আমার মনে পড়ে গেল হঠাৎ। একদিন গেছি, তো হঠাৎ আমাকে সাথী বৌদি বলছে কি, আমি ফুল নিয়ে গেছিলাম সুনীলদাকে দেবো, তখন আমাকে বলেননি। তো উনি বললেন তুমি কোন কলেজে পড়ো? তো আমি তো কলেজে পড়ি না, আমি পড়াই। আসলে তখন আমাকে দেখতে একটু বাচ্চা বাচ্চা লাগতো হয়তো। তারপরে ফুল আমি কি করব, তুমি তো সুনীলের জন্যে নিয়ে এসছো। আমি তো হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু তাই বলে তো ফিরিয়ে নেওয়া যায় না। তা আপনি তো ওনার অর্ধাঙ্গিনী, সেটা না হয় সামাজিকভাবে, এমনিও তো আপনি ওনার সঙ্গে সবসময় লেখার জগতও, ফুলটা আপনিই রাখুন। উনি বাংলাদেশে গিয়েছিলেন। আচ্ছা, সে সময় ফুলটা তাহলে অর্ধাঙ্গিনীর হাতে আসা হলো। আচ্ছা, ইস, কত এইগুলো মণিমাণিক না, খুঁজে খুঁজে বার করা। আবার কি হবে, এই আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, এর পরের প্রজন্ম, হ্যাঁ, যারা আপনার লেখাগুলো পড়ছে বা পড়বে, তাদের জন্যে কি ভাবনাটা আসে এখন? একটা তো আমি মেয়েদের ব্যাপারে শুনলাম, বা আমরা শুনলাম। এবার যেটা আমি মানে লেখালেখি, হ্যাঁ, আমার মনে হয় আমি যা লিখে গেলাম, শুধু কবিতা না, কবিতা, গল্প, অনেক জায়গায় অনেক আর্টিকেল লিখেছি অনেক বিষয়ের উপরে, সেগুলো যদি কেউ কালেক্ট করে এখানে করে, কিংবা যদি পড়ে, মানে ছিন্ন বিচ্ছিন্নভাবে যদি কেউ পড়ে, আমার মনে হয় আমাকে বোঝা বা আমার সম্পর্কে জানাটা তাদের পক্ষে অনেক সহজ হবে। যে আমার তাদের জীবনটা, সাহিত্য জীবনটা বা যে কোনো সংস্কৃতি যে ক্ষেত্রেই তারা জড়িত থাকুক না কেন, তাদের জীবনটা আপনি কিভাবে চলতে বলছেন, একটু পরামর্শ দিন না।
পরামর্শ এখনকার দিনে কেউ পছন্দ করে না, তবু না পরামর্শ না, আমি কি তাদেরকে একটা বার্তা দিতে চাই যে নিজের মতন করে চলো, নিজের বুদ্ধিতে চলো, অন্যের কথায় বেশি মাতামাতি করা ঠিক না। যদি মনে হয় তুমিই ঠিক, তাহলে জানবে তুমিই ঠিক। আচ্ছা, আমার খুব ইচ্ছে করছে একটা ছোট্ট কবিতা, মানে এটা কবিতা অন্য একজনের একটু আবৃত্তি, যদি ছোট অংশে একটু করতে পারি, কয়েক লাইন করতে কি পারি? হ্যাঁ, করা যাবে। আছে আমার খুব প্রিয় কবি জয় গোস্বামী, তার সঙ্গে আমার খুব হৃদ্যতা ছিল, উনিও মানুষটা খুব ভালো। তা ওনার একটি বিখ্যাত কবিতা অনেক জায়গায় আমি আবৃত্তি করেছি, এখানে যা অবস্থা আমার, যাই হোক আমি সম্পূর্ণ করব না, কিছুটা করব। জয় গোস্বামী, মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব তোমার বাড়ি যারব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব ও মোহনবাসী তমাল তরুমলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে, আমার রং কালো, তোমায় দেখে এক ছুটে দৌড়ে গেলাম ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি, তবু বেণীমাধব আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। খুব চেনা কবিতা, অথচ ভীষণ প্রিয় কবিতা। হ্যাঁ, প্রত্যেকটা শব্দ যেন মানে আঘাত করে। ছোট পারলাম না বলতে, না আসলে আমাদের সময়টা কমে এলো। আজ শ্রীচরণেষু এই পর্যায়ে আমরা আলাপ করলাম এনাক্ষী আচার্যর সঙ্গে, আর তার সাহিত্য সংস্কৃতির জগতে তার যে চলাফেরা, তার কিছু পুরোটা মোটেই পারলাম না আমরা, কিন্তু কিছুটা হলেও ছুঁয়ে গেলাম। আর তারপরেও বলবো, সর্বোপরি গানটা কিন্তু পাওনা। আপনারাও আমার সাথে একমত হবেন। হ্যাঁ, আমরা অনেক শ্রদ্ধা জানাচ্ছি, আগামী জীবনের জন্যে শুভকামনা জানাচ্ছি, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আছে। সিসিএন বিনোদনের পক্ষ থেকে এই ছোট্ট একটি স্মৃতিচিহ্ন আমরা তুলে দিচ্ছি এনাক্ষী আচার্যর হাতে। দেখুন, সুন্দর না? পছন্দ না? একটু দেখুন ভালো করে। খুব ভালো লাগছে, দর্শকদেরও দেখাচ্ছি। আমার পক্ষ থেকে সবাইকে অজস্র ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আপনাকেও ধন্যবাদ। নমস্কার। তাহলে আজকের মতো আবার আগামী পর্বে আবার কোনো স্মৃতি রোমন্থন হবে, এমনই সব রত্নমানিক আমরা খুঁজে নেব, খুঁজে পাবো কত অজানা খোঁজ। আচ্ছা, তাহলে আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন।